শুধু দর্শক, আমরা আবু তাহের বসুনিয়া তার দ্বিতীয় পর্ব ধারণ করছি। বিশিষ্ট রাজনীতি চিন্তাবিদ, পাশাপাশি সমাজসেবক, এবং আমার সঙ্গেই সে রাজধানী ঢাকায় 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছে এবং গুলির মুখোমুখি থেকেছেন। আমরা অনেকে আহত হয়েছি, সুস্থ হয়ে আবার ফিরে এসেছি, কিন্তু পাশের লোক গুলিতে মারা গেছেন। আমিও আইসিইউতে প্রায় 1 মাস ছিলাম মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাঁচার কথা ছিল না, বেঁচে এসেছি। পাশাপাশি আরও ঘটনা আমাদের আছে, সেটা পর্যায়ক্রমে বলবো। আমি এই আবু তাহের বসুনিয়া, ওনার বিশেষ বক্তব্য আমি শুনতে চাই, দেশবাসী জানতে চাই। ঈদুল আজহা, কুরবানি ঈদটা সুন্দরভাবে ভালোভাবেই পরিচালিত হলো। আজকে 1 সপ্তাহ ছুটি শেষ হলো, সরকারি অফিস আদালত খুলেছে এবং প্রত্যেকে অফিস আদালতে ফিরে এসেছে। রাজধানী ঢাকা আগে ছিল ফাঁকা, আজকে আবার সেই ঘনত্ব ফিরে এসেছে। এবং কুরবানি ঈদের চামড়া নিয়ে একটু পেপার পত্রিকায় বিশেষ খবর এসেছে। এই বিষয়ে যদি একটু আপনি বলতেন, যেহেতু আপনি রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন, দেশ জাতি নিয়ে ভাবেন, আপনার নাম পরিচয় দিয়ে বলুন। দ্বিতীয় পর্ব আমরা ধারণ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশবাসী, আসলে ঈদের পরবর্তীতে কথা অনেকগুলো বলতে হয়। তার মধ্যে প্রথমত আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের রপ্তানিযোগ্য পণ্য কী কী। আমরা রপ্তানিজনিত পণ্যের মধ্যে পাটকে আমরা কবর দিতে পেরেছি। আমাদের গার্মেন্টস শিল্পটা এখনও ধুকে ধুকে চলতেছে। আমেরিকার সঙ্গে যদি সদ্ভাব আমাদের না থাকে, তাহলে পরে হয়তো এই গার্মেন্টস শিল্পটাও আরও ক্ষতিগ্রস্ত হবে। পক্ষান্তরে আমি বলবো যে যারা গার্মেন্টস শিল্পের সঙ্গে সম্পৃক্ত, ওনারা যেন বাইরের, আমেরিকা ছাড়াও বাইরের মার্কেট দেখাশোনা করার চেষ্টা করেন। আমরা চা, সামান্য কিছু চায়ের উপরে নির্ভর করে, এর সঙ্গে আমাদের মেইন আরেকটি এক্সপোর্টেবল আইটেম ছিল, সেটা হচ্ছে লেদার, চামড়া। আর এই চামড়ার প্রক্রিয়াটা সংগ্রহ করে প্রক্রিয়া করার সময়টুকু হচ্ছে এই ঈদুল আজহা, কুরবানি ঈদের পরে। এই সময়তে যে চামড়া আসে, সেই চামড়া সংগ্রহ করার জন্য যারা চামড়া ব্যবসায়ী, এর ফিনান্সিয়াল কিছুটা ব্যাংকিং সাপোর্ট, আর মার্কেটকে ডেভেলপ করার জন্য যে চিন্তাবিদ, এইগুলোর সমন্বয় করেই এই চামড়াটাকে সংরক্ষণ করা প্রয়োজন ছিল। কিন্তু মনে হচ্ছে এখানে কোথাও ত্রুটি এসে গেছে, যার কারণে চামড়ার মার্কেটটা ফেল হয়ে গেল বলে আমি মনে করতেছি। ইন্ডিয়াতে যদি পাচার হয়ে যায়, সেই পাচারকে তো চামড়ার মূল্য আমরা কতটুকু দেশীয় কাজে লাগাতে পারবো তা জানি না। তবে প্রধানমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানালেও ঠিক এই চামড়ার ব্যাপারে একটুখানি মনে হচ্ছে যে একটুখানি ওনার হয়তো ভুল ভ্রান্তি বা তাদের যে সেই অ্যাসোসিয়েটের কারো না কারো ত্রুটির কারণেই এই ঘটনাটুকু ঘটে গিয়েছে। আমাদেরকে আরও বেশি সজাগ হওয়া উচিত ছিল চামড়া সংরক্ষণের ব্যাপারে। কারণ আমাদের এক্সপোর্টেবল আইটেমগুলোর মধ্যে যদি আমরা মনোনিবেশ করে এইগুলোকে ডেভেলপ করতে বা ধারণ করতে, প্রক্রিয়াজাত করতে যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। উনি আমার মনে হয় একটা কথা বলেছিলেন প্রধানমন্ত্রী, যে আমাদেরকে সাবধান হতে হবে, সামনে খারাপ দিন আসতেছে। এই খারাপ দিন আসতেছে, এই বিচার বিশ্লেষণ আমরাও সাধারণ মানুষও অনেকেই অনেকভাবে মনে করতেছে, দেখতেছে, বিচার বিশ্লেষণ করতেছে, পত্রিকার রিপোর্ট এবং আন্তর্জাতিক মার্কেট, আন্তর্জাতিক পরিস্থিতি সমস্ত কিছুকে বিচার বিশ্লেষণ করলে যা বোঝা যায় যে হয়তো খারাপ দিন আসতেছে। খারাপ দিনকে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে সচেতন, সহযোগিতার হাত বাড়িয়ে সরকারকে সাহায্য করতে হবে, নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে। এখন প্রশ্ন হচ্ছে যে এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা হবে, রাজনৈতিক দৃষ্টিকোণ ভিন্ন হবে জন্যই আমাদের দেশে প্রচুর রাজনৈতিক দল।
আমি নিজেও একজন বাংলাদেশ জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার পার্টি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পায়নি। আমরা গত ইলেকশনেও পার্টিসিপেট করতে পারিনি। এনিওয়ে, ইট ইজ গভর্নমেন্ট ডিসিশন। আমার কোনো বলার নেই, হয়তো আমার কোনো লুপহোল ছিল জন্যই আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। বাট এনিওয়ে, উই আর ট্রাইং। আমরা জনগণের সঙ্গে থাকার চেষ্টা করতেছি। আমার ব্যক্তিগতভাবে যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে বলছে দেশের সুদিন আমরা তৈরি করব, কেউ আমাদেরকে তৈরি করে দেবে না। আর আমাদেরকে যদি কেউ তৈরি করে দিতে আসে, বুঝতে হবে তার স্বার্থের বাইরে আমাদের স্বার্থকে তারা কখনোই ঊর্ধ্বে ধারণ করবে না। অর্থাৎ আমরা আমাদের স্বার্থকে বিচার বিশ্লেষণ করে যদি দেশকে গড়ে তুলতে না পারি, দেশের মানে বৃহত্তর সাইটগুলোকে যদি বিচার বিবেচনা করতে না পারি, মানুষের সঙ্গে সদ্ভাব যদি গড়ে তুলতে না পারি, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যদি আমাদের সদ্ভাব যদি না থাকে, আমাদের রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থিতিশীল আমরা পরিস্থিতি, তাহলে কখনোই আমরা ভালো কিছু আশা করতে পারি না, ভালো কিছু ধারণও করতে পারবো না। আমি আশা করব যে সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, অনেক বয়স হয়েছে, আমি 65 সালের যুদ্ধের একজন সৈনিক, আমি 71 সালের মুক্তিযোদ্ধা, আমি সেনাবাহিনীতে অংশগ্রহণ করেছিলাম। যে কোনো কারণে হোক না কেন, আমি রক্ষী বাহিনীতেও জয়েন করার জন্য আমাকে বলেছিল, কিন্তু আমি জয়েন করিনি। আমি পরবর্তীতে লেখাপড়া করে এখানে বারে জয়েন করেছি, আমি ওকালতি করেছি, আমি 90-এর গণ অভ্যুত্থানে শরিক ছিলাম, আমি 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে শরিক ছিলাম। ফলে আমাদের আমরা যে দৃষ্টিকোণ থেকে দেশকে দেখার চিন্তাভাবনা করি, আমি আশা করব নতুন প্রজন্ম দুই একজন এদিক সেদিক এটা সেটা হতেও পারে, এইটার কোনো যারাই আসুক না কেন বুঝবে। কারণ রাজনীতি এমন একটা জিনিস যেখানে অবস্থান করতে হয়, অবস্থান না করে হঠাৎ করে রাজনীতিবিদ হওয়া যায় না, রাজনীতি করা যায় না, দেশ সম্পর্কে বোঝা যায় না, দেশের মানুষের মানসিকতা সম্পর্কেও ধারণা বা বোঝার কোনো অবকাশ থাকে না। ফলে আমরা ডিরেল হয়ে যাওয়াটা স্বাভাবিক, এটা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সবাইকে অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু দর্শক, আমরা আসলে দুজনেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার বাবা মাও মুক্তিযোদ্ধা, আমার 3টে ভাই মুক্তিযোদ্ধা। অথচ তারা যুদ্ধ করেছিল দেশের জন্য, তারা কিন্তু সার্টিফিকেটের জন্য যুদ্ধ করে না, ওনারা কিন্তু মারা গেছেন। এবং সেই ধরনের অনেক মুক্তিযোদ্ধা সারা বাংলাদেশে আসে মারা গেছেন, তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক, এটাই আমাদের দাবি। পাশাপাশি আরেকটি কথা আমি এখানে বলতে চাই, স্পষ্টতই ফুটে উঠেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতেই চলছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং উনি দেশের জন্য জাতির জন্য সঠিকভাবেই এগোচ্ছেন, এটা আমরা বুঝতে পেরেছি এবং সেইভাবে আমরা কথা বলছি। উনি শহীদ জিয়ার আদর্শকেই এবং তার মার আদর্শকেই ধারণ করে আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগোচ্ছেন, এবং আমরা ওনার উত্তর সাফল্য কামনা করছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি। উনি আরও দীর্ঘদিন এই দেশের প্রধানমন্ত্রী থাকুন এবং এই রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করুন। সবার আগে বাংলাদেশ।